হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো অন্য দিনের মতো আজকের এই ভিডিওতেও তোমাদের সঙ্গে আলোচনা করব আমি 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, যেমন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, পিএসসি বা ডাব্লিউবিপি, যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই পিডিএফটা যদি তোমরা ফ্রিতে নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, এশিয়ার কোন দেশকে মূলত বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে? নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? আর তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তাহলে আমার উত্তর দেওয়ার আগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো এশিয়ার কোন দেশকে মূলত বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভুটানকে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে এই ভুটান। তো এখানে ঘন ঘন তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই দেশকে মূলত বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে। দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী হিমবাহ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত এই গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদী উৎপত্তি হয়েছে, যা এই ভাগীরথী এবং অলকানন্দা এই দুটি মিলনের পর গঙ্গা হিসেবে ভারতে প্রবাহিত হয়েছে। অবশ্যই মনে রাখবে। তো এই গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বুকার পুরস্কার কে পেয়েছিলেন? তো দেখো তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1971 সালে ডিএস নাইপাল। অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ডিএস নাইপাল ইন আ ফ্রি স্টেট উপন্যাসের জন্য তিনি ভারতীয় বংশোদ্ভূত হিসেবে প্রথম বুকার পুরস্কার পান 1971 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন রাজ্যে পূর্বে এনইএফএ নামে পরিচিত ছিল? তো কোন রাজ্য পূর্বে এনইএফএ নামে পরিচিত ছিল? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই রাজ্যটি উত্তর পূর্ব সীমান্ত এজেন্সি বা সংক্ষেপে যাকে নেফা এনইএফএ নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্নটা রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটি মূলত প্রকাশ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি এটি প্রকাশ করে থাকে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটি। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন হয়? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি অন্ধ্রপ্রদেশ? তো দেখো ভারতের মধ্যে সর্বাধিক ধান উৎপাদিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এবং এই উত্তরপ্রদেশের সবথেকে বেশি গম উৎপন্ন হয় এবং পাঞ্জাব হেক্টর প্রতি ধান উৎপাদনে এই পাঞ্জাব রাজ্য প্রথম স্থান অধিকার করে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমানে, অবশ্যই মনে রাখবে পূর্ব বর্ধমানে অত্যাধিক পরিমাণে ধান উৎপাদন হয় বলে পশ্চিমবঙ্গের মধ্যে তো এই পূর্ব বর্ধমানকে তাই জন্য ধানের গোলা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যে প্রবাহিত হয়েছে কোন নদী? তো সাতপুরা এবং বিন্ধ্য পর্বত এই দুটি পর্বতের মধ্যবর্তী অংশ দিয়ে প্রবাহিত হয়েছে এখানের মধ্যে নর্মদা নদী। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়ে থাকে? লাল আলো, নীল, সবুজ নাকি বেগুনি আলোর? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লাল আলো। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দৃশ্যমান বর্ণালীর মধ্যে এই লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি এবং বিক্ষেপণ সবথেকে কম হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোন নদী, নিম্নের মধ্যে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাহি নদী। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন এই নদীটি ভারতের কর্কটক্রান্তি রেখাকে 2 বার আড়াআড়িভাবে অতিক্রম করেছে। 10 নম্বর প্রশ্ন, গ্যাডগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়ে থাকে? গ্যাডগিল যোজনা। তো 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অর্থনীতিবিদ D.R. গ্যাডগিলের উন্নয়ন রূপরেখার উপর ভিত্তি করে এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল, তাই এই গ্যাডগিল যোজনা বলা হয়ে থাকে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। পরবর্তী প্রশ্ন,
মানবদেহে মোট করটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? তো দেখো মানবদেহে মোট করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মানব মস্তিষ্কের তলদেশ থেকে সরাসরি 12 জোড়া বা মোট 24টি করটি স্নায়ু বের হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? 5টি, 6টি, 7টি নাকি 8টি রাজ্যে? তো দেখো 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 6টি রাজ্যে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বর্তমানে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এই 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তো এই বইটি কে লিখেছিলেন? তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি মূলত লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, মৌলানা আবুল কালাম আজাদ। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা অজানা অধ্যায় নিয়ে রচিত এটি তার একটি বিখ্যাত আত্মজীবনীমূলক বই। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো চরমপন্থী আন্দোলনের সময় তিনি স্বাধীনতার দাবি জোরদার করতে এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়া রিপাবলিকান আর্মি। তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মাস্টারদা সূর্য সেন। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের উদ্দেশ্যে মাস্টারদা সূর্য সেন এই বিপ্লবী দল গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মোহন সিং। 1942 সালে। তো দেখো 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে ব্রিটিশ ভারতীয় যুদ্ধবন্দীদের একত্রিত করে ক্যাপ্টেন মোহন সিং এই আর্মিটি গঠন করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় পুরুষ এয়ার চিফ কে ছিলেন? তো 17 দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুব্রত মুখার্জি। অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1954 সালে তিনি ভারতীয় বায়ুসেনার প্রথম ভারতীয় এয়ার চিফ মার্শাল হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী প্রশ্ন, ভারতে বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কতগুলি রয়েছে? তো দেখো বর্তমানে ভারতে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা রয়েছে 4টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। সেই 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম হচ্ছে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের বায়োডাইভার্সিটি হটস্পট, ইন্দো বর্মা বায়োডাইভার্সিটি হটস্পট, পশ্চিমঘাট বায়োডাইভার্সিটি হটস্পট এবং সুন্দরল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট। এই 4টি প্রধান বায়োডাইভার্সিটি হটস্পট ভারতের মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্য থেকে। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কর্ণাটকের কুর্গ জেলার ব্রহ্মগিরি পর্বতের তালা কাবেরী নামক স্থান থেকে এই কাবেরী নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্নটা রয়েছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়ে থাকে? তো দেখো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে মূলত বলা হয়ে থাকে দোয়াব। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এখানে দো কথাটির অর্থ হচ্ছে দুই এবং আব কথাটির অর্থ হচ্ছে অঞ্চল। তো এই দুটি শব্দের মিলনে হয়েছে দোয়াব, অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো দক্ষিণ রেলওয়ে সদর দপ্তর মূলত অবস্থিত চেন্নাই শহরে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এবং ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, জওহর রোজগার যোজনা কত সালে চালু হয়েছিল? তো জওহর রোজগার যোজনা মূলত চালু হয়েছিল দেখো 1989 সালে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো গ্রামীণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই যোজনাটি চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন দেশের উপর দিয়ে নিরক্ষরেখা ও ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে? কোন দেশের উপর দিয়ে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দক্ষিণ আমেরিকার ব্রাজিল দেশের উপর দিয়ে নিরক্ষরেখা এবং মকরক্রান্তি রেখা উভয় গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আরতি সাহা। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো 1959 সালে প্রথম এশীয় ও ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে তিনি ইংলিশ চ্যানেল পার হন। পরবর্তী প্রশ্ন রয়েছে,
কোন রাজ্যকে মোলাসিস বেসিন বলা হয়ে থাকে? তো দেখো 25 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো নরম এবং অসংহত পলল শিলা দ্বারা গঠিত হওয়ার কারণে এই মিজোরামকে মোলাসেস বেসিন বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী বাঁধ কোনটি? তো দেখো ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী বাঁধের নাম হচ্ছে হীরাকুন্ড বাঁধ, অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই হীরাকুন্ড বাঁধ উড়িষ্যার মহানদীর উপর নির্মিত এবং এই হীরাকুন্ড বাঁধটি হচ্ছে ভারতের দীর্ঘতম মাটির তৈরি বাঁধ, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো বিজ্ঞানের দুটি ভিন্ন ভিন্ন শাখায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি কুরি, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তিনি পদার্থবিদ্যায় 1903 সালে এবং রসায়নে 1911 সালে বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এই মেরি কুরি হচ্ছে প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? তো দেখো আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাপ বা বাতাসের আর্দ্রতা মাপতে এই যন্ত্রটি মূলত ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন প্রাসাদ নগরী বা সিটি অফ প্লেসেস কোন শহরকে বলা হয়ে থাকে? তো প্রাসাদ নগরী বা সিটি অফ প্লেসেস মূলত বলা হয়ে থাকে কলকাতা শহরকে, অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ব্রিটিশ আমলে নির্মিত অসংখ্য রাজকীয় ও ঐতিহাসিক অট্টালিকার উপস্থিতির জন্য কলকাতাকে মূলত এই প্রাসাদের নগরী বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন সত্যবিলোপ নীতি কে প্রণয়ন করেছিলেন? সত্যবিলোপ নীতি, তো দেখো সত্যবিলোপ নীতি মূলত প্রচলন করেছিলেন লর্ড ডালহৌসি, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার উদ্দেশ্যে ডালহৌসি এই সাম্রাজ্য বিধিনীতি প্রণয়ন করেন। পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম সম্পদ কর কত সালে শুরু হয়েছিল? তো দেখো ভারতের প্রথম সম্পদ কর শুরু হয়েছিল এখানের মধ্যে 1957 সালে, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতের কর ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে এই 1957 সালে কেন্দ্রীয়ভাবে সম্পদ কর চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে মানবদেহের মোট কত জোড়া প্রধান লালাগ্রন্থি থাকে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 3 জোড়া, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। সেই 3 জোড়া লালাগ্রন্থির নাম হচ্ছে দেখো প্যারাটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এই 3টি গ্রন্থি মূলত 3 জোড়া থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির দ্বারা, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধানের 76 নম্বর ধারা অনুসারে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করেন। পরবর্তী প্রশ্ন দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল? তো দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল মূলত ছিল 1969 থেকে 1974, অপশান সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 3 বছরের বার্ষিক পরিকল্পনার বিরতির পর এই 1969 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো দেখো অগ্নি নির্বাপক যন্ত্রে মূলত ব্যবহার করা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অপশান ডি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। এটি বাতাসের অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিয়ে আগুন দ্রুত নিভাতে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের ম্যানচেস্টার মূলত বলা হয়ে থাকে আহমেদাবাদকে, অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো বিপুল সংখ্যক সুতি বস্ত্রকল গড়ে ওঠার কারণে গুজরাটের আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে এবং এই কোয়েম্বাটুরকে মূলত বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং এই কানপুরকে মূলত বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো অন্ধ্রপ্রদেশের এই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ভারতের বর্তমান জাতীয় তেরঙ্গা পতাকার নকশা তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো দেখো প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান হলেন জওহরলাল নেহেরু, অপশান বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো পদাধিকার বলে দেশের প্রধানমন্ত্রী প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হতেন, তাই প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু এবং বর্তমানে এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান রয়েছে নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন রয়েছে দ্য হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? তো দেখো দ্য হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে জেমস মিল, অপশান এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো স্কটিশ ইতিহাসবিদ জেমস মিল 1807
সালে ব্রিটিশ ভারতের ইতিহাস নিয়ে এই বইটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে। তো দেখো বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলার নাম হচ্ছে অরুন্ধতী রায়। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1997 সালে তার বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য তিনি প্রথম ভারতীয় মহিলা হিসেবে বুকার পুরস্কার জিতেন। নেক্সট প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। তো জিপসামকে নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করলে জল নির্গত হয়ে এই সাদা রাসায়নিক গুঁড়োটি তৈরি হয়। নেক্সট প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যটি কার রচনা? তো বাংলা সাহিত্যের শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যটির রচনা হচ্ছে মালাধর বসু। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো ভাগবতের পদ্যানুবাদ করে তিনি এই কাব্য রচনা করেন এবং গুণরাজ খান উপাধি তিনি পান। নেক্সট প্রশ্ন রয়েছে পেনিসিলিন আবিষ্কারের সঙ্গে কোন বিজ্ঞানীর নাম জড়িত? পেনিসিলিন আবিষ্কার অর্থাৎ কে করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1928 সালে পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে তিনি এই প্রথম জীবনদায়ী পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোন রাজ্যে গড়ে উঠেছিল? তো দেখো ভারতের প্রথম পাটকল গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরবর্তী রিসরায় ভারতের প্রথম আধুনিক পাটকল স্থাপিত হয়। অবশ্যই মনে রাখবে রিসরাতে। নেক্সট প্রশ্ন রয়েছে অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো নিচের মধ্যে কে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশন সি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো রাজা রামমোহন রায় ভারতীয় ছাত্রদের আধুনিক পাশ্চাত্য ও বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য 1815 সালে তিনি এই স্কুলটি গড়ে তোলেন। নেক্সট প্রশ্ন রয়েছে কোন সংবাদপত্রে প্রথম বয়কট ঘোষণা করা হয়েছিল? তো দেখো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সঞ্জীবনী। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত এই পত্রিকার বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রথম বিলেতি পণ্য বয়কটের ডাক দেওয়া হয় এই সঞ্জীবনী পত্রিকাতে বা সংবাদপত্রে। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতীয় প্রাচীন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ভারতীয় প্রাচীন এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন মহর্ষি গৌতম। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো প্রাচীন ভারতীয় স্বরদর্শনের অন্যতম যুক্তিনির্ভর দর্শন ন্যায় দর্শন এর মূল সূত্র রচনা করেন গৌতম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুচেতা কৃপালিনী। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। 1963 সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত হন। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী? তো দেখো 49 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নদী। অপশন এ হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো মধ্যপ্রদেশের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমে খাম্বাত উপসাগরে পতিত হওয়া এই নর্মদা নদী হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে সবথেকে দীর্ঘতম। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় কবে? তো দেখো বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এটি মূলত প্রতি বছর পালন করা হয় 27 সেপ্টেম্বর। অপশন বি হয়ে যাবে এখানের মধ্যে সঠিক উত্তর। তো এই পর্যটন শিল্পের গুরুত্ব ও সামাজিক প্রভাব তুলে ধরতে প্রতি বছর পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকেএমসিকিউ প্রশ্ন। তোমরা অবশ্যই জানো যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই পিডিএফটা যদি পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।